সুধী ছাত্রীমণ্ডলী, সহকর্মী ও ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমি প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজ 15ই আগস্ট, জাতির জীবনে একটা মহান দিন, স্বাধীনতা দিবস। আমি এই দিবসকে শ্রদ্ধা ও সম্মান জানাই। এই 15ই আগস্ট কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন। আজ এই মুহূর্তে সুকান্ত ভট্টাচার্যের শুভ জন্মদিনে তাকে স্মরণ করে কাঁথি প্রভাত কুমার কলেজের বাংলা বিভাগের পক্ষ থেকে ছাত্রছাত্রীরা তাঁর রচিত 4টি কবিতা পাঠ করছেন। এই 4টি কবিতা হলো ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে 18 বছর বয়স, ঘুম নেই কাব্যগ্রন্থের বিক্ষোভ, পূর্বাভাস কাব্যগ্রন্থের ঘুম ভাঙার গান, মিঠে করা কাব্যগ্রন্থের ব্ল্যাক মার্কেট। এর মধ্যেই আমি কয়েকটা কথা বলে নিতে চাই। কবি সুকান্ত ভট্টাচার্য মানবতাবাদী কবি, সাম্যবাদী কবি এবং বিপ্লব ও বিদ্রোহের কবি। অন্যায়, অসত্য, অধর্মের বিরুদ্ধে তিনি প্রতিবাদী হয়েছেন, প্রতিরোধী হয়েছেন। বিস্মিত হতে হয়, তার সাহিত্য রচনার কালসীমা মাত্র 5 বছর। এই 5 বছরের মধ্যে তিনি ধূমকেতুর মতো আবির্ভূত হয়েছিলেন এবং সাহিত্য জগৎকে, মানবিক চেতনার জগৎকে, জীবন চেতনাকে আলোকিত করে আকস্মিকভাবেই তিনি মিলিয়ে গিয়েছিলেন। 1926-এর 15ই আগস্ট কলকাতার কালীঘাটে কবির জন্ম, একান্নবর্তী পরিবারে। এর কয়েক বছর পরেই তাকে চলে আসতে হয় জ্যাঠামশাইয়ের বাড়িতে বাগবাজারে। তারও 2-1 বছর পর তিনি চলে যান বেলেঘাটায় নিজের বাড়িতে। কবির বাবা ছিলেন পুরোহিত এবং পুস্তক প্রকাশক। প্রথমে দারিদ্র্য ছিল না, তবে তাদের জীবনে দারিদ্র্য এলো। সুকান্ত নামকরণটি করেছিলেন কবির জাতিত দিদি রানী মনেন্দ্রলাল বসুর রমলা উপন্যাসের সুকান্ত চরিত্রকে স্মরণ করে। সুকান্তের জীবনের সবথেকে বড় আঘাত, যেটা বাল্যকালেই এসেছিল, তার মাতৃবিয়োগ। যদিও দিদি রানী তাকে মায়ের স্নেহ দিয়েছিলেন। এরপর সুকান্ত ভট্টাচার্য বেলেঘাটা দেশবন্ধু স্কুলে ভর্তি হলেন এবং এই সময় তার সহপাঠী হলেন কবি অরুণাচল বসু। অরুণাচল বসুর মা সরলা দেবী ছিলেন সাহিত্যিক। সরলা দেবী কবি সুকান্তকে স্নেহ করতেন মায়ের মতোই। কবি সুকান্ত মাত্র 9 বছর বয়সে ছড়া রচনার মধ্য দিয়ে সাহিত্যের জগতে এলেন এবং এই সময় তিনি গল্পদাদুর আসরে রবীন্দ্র গল্প পাঠ করতেন। রবীন্দ্রনাথের প্রয়াণে তিনি লিখলেন রবীন্দ্রনাথকে স্মরণ করে শ্রদ্ধাঞ্জলি কবিতা, শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপক কবিতা, এবং এই কবিতাই তার প্রথম কবিতা হিসেবে আবির্ভাব। কবি সুকান্ত ভট্টাচার্য মানবতাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় 1947 সালের এবং পরবর্তী কাব্যগ্রন্থ প্রকাশিত হয় 1950। কাব্যগ্রন্থ ঘুম নেই এবং পূর্বাভাস কাব্যগ্রন্থ প্রকাশিত হয় 1950-এ এবং মিঠে করা কাব্যগ্রন্থ প্রকাশিত হয় 1951-তে। এছাড়াও তিনি রচনা করেছিলেন অনেক গান, গীতি আলেখ্য, গীতি নাটক এবং বেশ কিছু পত্র। মাত্র 5 বছরের সময়সীমায় এগুলো রচনা করলেন। 1947 সালের 13ই মে যক্ষা রোগে আক্রান্ত হয়ে কবি সুকান্ত মাত্র 21 বছর বয়সে
আমাদের ছেড়ে চলে গেলেন। তার অভাব কখনো পূরণ হবার নয়। কবি সুকান্ত জীবনকে জীবনের মতো করে দেখেছিলেন। তিনি সাহিত্যিক হতে চাননি, মানুষের জন্য কবিতা রচনা করতে চেয়েছিলেন। মানবতাবাদী এই কবি। তার কবিতা সাম্যবাদের, বিপ্লবের, বিদ্রোহের, জীবন চেতনার ভাবনায় পরিপূর্ণ। তিনি কমিউনিজমের আদর্শকে মনে প্রাণে বিশ্বাস করতেন এবং ওই ক্ষুদ্র জীবনেও ওই আদর্শকে তিনি চিরজাগরুক করে রেখেছিলেন। আমাদের ছাত্রছাত্রীরা পাঠ করবে 18 বছর বয়স তার কবিতাটি। এই কবিতায় নিজে কবি 18 বছর বয়সে দাঁড়িয়ে 18 বছর বয়সের উদ্দীপনাকে উপলব্ধি করেছেন। এ বয়স মাথা নোয়াবার নয়, এ বয়স আঘাতে আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়, কিন্তু সত্যের পথে, আদর্শের পথে, প্রতিবাদের পথে এ বয়স এগিয়ে যায়। তাই কবি বলছেন, সর্বাঙ্গীন মঙ্গলের জন্য এদেশের বুকে 18 আসুক নেমে। ঘুম নেই কাব্যগ্রন্থের বিক্ষোভ কবিতায় বিক্ষুব্ধ ভাবনার প্রকাশ রয়েছে। স্বদেশকে ভালোবাসেন কবি। স্বদেশকে ভাবনা, তার স্বদেশ ভাবনার রূপটাই অন্যরকম। তিনি মনে করেন যে স্বদেশ মানে একটা দেশ নয়, স্বদেশ হচ্ছে একটা চেতনা, একটা বিবেক, একটা আদর্শ, সমস্ত অন্যায় অসত্যের বিরুদ্ধে প্রতিবাদী একটা আদর্শ। সেই আদর্শের কথাই এই বিক্ষোভ কবিতায় ধ্বনিত হয়েছে। পূর্বাভাস কাব্যগ্রন্থের ঘুম ভাঙার গান কবিতাটি প্রকৃত অর্থেই ঘুম ভাঙার গান। তিনি এদেশের মানুষেরা, আমরা যারা আমাদের আত্মকেন্দ্রিকতার জগতে ঘুমিয়ে পড়েছি, তাদের জাগিয়ে দেবার জন্য ঘুম ভাঙার গান গেয়েছেন। এ যেন মানসিক রেনেসাঁস, নিদ্রিত মানুষকে ধাক্কা মেরে জাগিয়ে তোলা। রবীন্দ্রনাথের সবুজের অভিযান কবিতায় আমরা দেখেছি, কবি বলছেন, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা। কবি যেন সেই আদমরাদের ঘা মেরে বাঁচিয়ে তুলতে চেয়েছেন। মিঠে করা কাব্যগ্রন্থের একটি বিশেষ কবিতা ব্ল্যাক মার্কেট। কবি চিরকালই এই শোষণ নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামী হয়েছেন। ব্ল্যাক মার্কেট যারা করে তাদের বিরুদ্ধে বিদ্রোহী হয়েছেন। মিঠে করা অনেকটা শিশু কেন্দ্রিক সাহিত্য, কিন্তু এখানেও ওই ব্ল্যাক মার্কেটের বিরুদ্ধে কবির শ্লেষ ব্যঙ্গমূলক একটা ঘৃণা প্রকাশিত হয়েছে এবং প্রতিবাদী ভাবনার একটা স্পষ্ট প্রকাশ আমরা দেখেছি। আজকের এই একটা বিশেষ দিন, তার জন্মদিন, তাকে স্মরণ করে, তাকে শ্রদ্ধা জানিয়ে, প্রণাম জানিয়ে আমরা কবিতা পাঠের আসর আজ শুরু করছি। 18 বছর বয়স, 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়। 18 বছর বয়স জানে না কাঁদা। এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, সোপে আত্মাকে শপথের কোলাহলে। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এই বয়সে কালে আসে কত মন্ত্রণা। 18 বছর বয়স যে দুর্বল, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড়। এই বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে, এই বয়স কাঁপে বেদনায় থর থর। তবুও 18 শুনেছি জয়ধ্বনি,
এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী। এ বয়স তবু নতুন কিছু তো করে। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে। এ বয়সে তাই নেই কোনো সংশয়, এ দেশের বুকে 18 আসুক নেমে। নমস্কার। বিক্ষোভ, দৃঢ় সত্যের দিতে হবে খাঁটি দাম। হে স্বদেশ, ফের সেই কথা জানলাম। জানে না তো কেউ পৃথিবী উঠেছে কেঁপে, ধরেছে মিথ্যা সত্যের টুঁটি চেপে। কখনো কেউ কি ভূমিকম্পের আগে হাতে শাঁখ নেয়? হঠাৎ সবাই জাগে যারা আজ এত মিথ্যার দায়ভাগী, আজকে তাদের ঘৃণার কামান দাগি। ইতিহাস জানি নীরব সাক্ষী তুমি, আমরা চেয়েছি স্বাধীন স্বদেশ ভূমি। অনেকে বিরূপ কানে দেয় হাত চাপা, তাতেই কি হয় আসল নকল মাপা। বিদ্রোহী মন আজকে করোনা মানা, দেব প্রেম আর পাবো কলসির কানা। দেব প্রাণ, দেব মুক্তির কোলাহলে, জিন ডার্ক যিশু সক্রাটিসের দলে। কুয়াশা কাটছে, কাটবে আজ কি কাল, ধুয়ে ধুয়ে যাবে কুৎসার জঞ্জাল। ততদিন প্রাণ দেব শত্রুর হাতে, মুক্তির ফুল ফুটবে সে সংঘাতে। ইতিহাস নেই অমরত্বের লোভ, আজ রেখে যাই আজকের বিক্ষোভ। ঘুম ভাঙার গান। মাথা তোলো তুমি বিন্ধ্যাচল, মোছো উৎকত অশ্রুজল। যে গেল সে গেল, ভেবে কি ফল, ভুলু ক্ষত। তুমি প্রতারিত বিন্ধ্যাচল, বোঝনি ধূর্ত চতুর্ছল। হাসে যে আকাশচারীর দল অনাহত। শোনো অবনত বিন্ধ্যাচল, তুমি নও ভীরু বিগত বল। কাপে অবাধ্য হৃদয় দল অবিরত। কঠিন কঠোর বিন্ধ্যাচল, অনেক ধৈর্যে আজও অটল। ভাঙো বিঘ্নকে করো শিকল পদাহত। বিশাল ব্যাপ্ত বিন্ধ্যাচল, দেখো সূর্যের দর্পানল। ভুলেছ তোমার দৃঢ় কবল বাধা যত। সময়ে যে হলো বিন্ধ্যাচল, ছেড়ো আকাশের উঁচু ত্রিপল। দ্রুত বিদ্রোহে হানো উপল শত শত। নমস্কার। ব্ল্যাক মার্কেট। হাত করে মহাজন, হাত করে জোতদার, ব্ল্যাক মার্কেট করে ধনী রাম পোদ্দার। গরিব চাষিকে মেরে হাতখানা পাকালো, বালিগঞ্জেতে বাড়ি 6 খান হাঁকালো। কেউ নেই ত্রিভুবনে, নেই কিছু অভাব, তবু ছাড়লো না তার লোক মারা স্বভাব। একা থাকে তাই হরি চাকরটা রক্ষী, ত্রিসীমানা মারায় না তাই কাক পক্ষী। বিশ্বে কাউকে রাম কাছে পেতে চান না, হরি বাজার করে সেই করে রান্না। এমনি করেই বেশ কেটে যাচ্ছিল কাল, হঠাৎ হিসেবে রাম দেখেন গোলমাল। বললেন চাকরকে, কিরে বেটা, কি ব্যাপার, এত টাকা লাগে কেন? বাজারেতে রোজকার আলু 3 টাকা সের, পটল 15 আনা। ভেবেছিস বাজারের কিছু বুঝি নেই জানা? রোজ রোজ চুরি তোর, হতভাগা বজ্জাত। হাসছিস? এক্ষুনি ভেঙে দেব সব দাঁত। খানিকটা চুপ করে বলল চাকর হরি, আপনারই দেখা দেখি ব্ল্যাক মার্কেট করি। কবি বন্ধু অরুণাচল বসু, কবি বন্ধু অরুণাচল বসুর সঙ্গে চিঠির কথাবার্তা চলছে। তো সেই সময় কবি অরুণাচল বসুকে সঙ্গে অর্থহীন অথচ বেশ ভারী ভারী শব্দ বানানোর খেলা চলতো সুকান্তর। তখন কোনো কোনো লেখক অপ্রচলিত আবিধানিক শব্দ বাংলা ভাষায় চালু করার জন্য চেষ্টা করেছিলেন। তার এটাই ছিল দুজনের
কটাক্ষ। কবি অরুণাচল বসুকে একটা চিঠি লিখছেন। ওই চিঠির খানিকটা অংশ আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি। ম্লানায়মান কলকাতার ক্রমন্তসমান স্পন্দনধ্বনি শুধু বারংবার আগমনীর ঘোষণা করছে, আর মাঝে মাঝে আসন্ন শোকের ভয়ে ব্যথিত জননীর মতো সাইরেন দীর্ঘশ্বাস ফেলছে। নগরীর বুঝি অকল্যাণ হবে, আর ইতিহাসের রঙ্গমঞ্চে অবতীর্ণ হবার জন্যে প্রস্তুত হচ্ছে কলকাতা। তবে নাটকটি হবে বিয়োগান্তক। এই হলো কলকাতার বর্তমান অবস্থা। জানি না তোমার হাতে এই চিঠি পৌঁছবে কি না, জানি না ডাক বিভাগ ততদিন সচল থাকবে কি না, কিন্তু আজ রুদ্ধশ্বাসে প্রতীক্ষা করছে পৃথিবী কলকাতার দিকে চেয়ে। কখনো কলকাতার অদূরে জাপানি বিমান দেখে আর্তনাদ করে উঠবে সাইরেন, সম্মুখে মৃত্যুকে দেখে, ধ্বংসকে দেখে। প্রতিটি মুহূর্ত এগিয়ে চলছে বিপুল সম্ভাবনার দিকে। এক একটি দিন যেন মহাকালের এক একটি পদক্ষেপ। আমার দিনগুলি রোমাঞ্চিত হয়ে উঠছে বাসর ঘরের নববধূর মতো, এক নতুন পরিচয়ের সামীপ্যে। 1942 সাল কলকাতার নতুন শয্যাগ্রহণের এক অভূতপূর্ব মুহূর্ত। বাস্তবিক ভাবতে অবাক লাগে, আমার জন্ম পরিচিতি কলকাতা ধীরে ধীরে তলিয়ে যাবে অপরিচয়ের গর্ভে, ধ্বংসের সমুদ্রে। তুমিও কি তা বিশ্বাস করো অরুণ? কলকাতাকে আমি ভালোবেসেছিলাম একটা রহস্যময়ী নারীর মতো, ভালোবেসেছিলাম প্রিয়ার মতো, মায়ের মতো। তার গর্ভে জন্মানোর পর আমার জীবনের এতগুলি বছর কেটে গেছে তারই উষ্ণ নিবিড় বুকের সান্নিধ্যে। তার স্পর্শে আমি জেগেছি, তার স্পর্শে আমি ঘুমিয়ে পড়েছি। বাইরের পৃথিবীকে আমি জানি না, চিনি না। আমার পৃথিবী আমার কলকাতার মধ্যে সম্পূর্ণ। একদিন হয়তো এ পৃথিবীতে থাকবে না, কিন্তু এই মুহূর্ত পর্যন্ত আমি যে কলকাতায় বসে কলকাতাকে উপভোগ করছি। সত্যি অরুণ, বড় ভালো লেগেছিল। পৃথিবীর স্নেহ, আমার ছোট্ট পৃথিবীর করুণা। বাঁচতে ইচ্ছে করে, কিন্তু নিশ্চিত জানি কলকাতার মৃত্যুর সঙ্গে আমিও নিশ্চিহ্ন হব। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, কিন্তু মৃত্যু ঘনিয়ে আসছে। প্রতিদিন সে ষড়যন্ত্র করছে সভ্যতার সঙ্গে। তবু একটা বিরাট পরিবর্তনের মূল্য যে দিতেই হবে। নমস্কার।